নমস্কার। এতদিন ক্লাসে আমরা দেখেছি বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, বিকাশের বিভিন্ন স্তর, কিভাবে সেই বিকাশগুলো হয় ইত্যাদি। আজকে আমরা একটি নতুন টপিক সম্বন্ধে আলোচনা করব। সেই টপিকে কিছু থিওরি রয়েছে, সেগুলোকেও আমরা ভালোভাবে জানব। খুবই ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য। বিকাশে বিভিন্ন দিক রয়েছে, আমরা আগেই দেখেছি। তার মধ্যে হচ্ছে ভাষার বিকাশ, স্বধারণা ও আত্ম উপলব্ধির বিকাশ, নৈতিক বিকাশ, প্রজ্ঞার বিকাশ, যৌন মানুষের বিকাশ এবং মনসামাজিক বিকাশ। এইগুলি সম্বন্ধে এই টপিকে আলোচনা করা হবে। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রজ্ঞার বিকাশ, যেটা যে থিওরিটা দিয়েছে সে হলো জে.এন. পিয়াজে, একজন সুইস সাইকোলজিস্ট ছিল। তিনি প্রজ্ঞামূলক বিকাশ সম্বন্ধে তথ্য দিয়েছিলেন। তো দেখে নেব আমরা প্রজ্ঞামূলক বিকাশটি কী। প্রজ্ঞামূলক বিকাশের অর্থ হলো প্রজ্ঞার অর্থাৎ কগনিটিভ কর্মপর্যায়ের পরিবর্তন। প্রজ্ঞা কগনিটিভ হলো চিন্তন, যুক্তিকরণ, স্মরণক্রিয়া, প্রত্যক্ষণ, সমস্যা সমাধান ইত্যাদির সমন্বয়। তাহলে প্রজ্ঞা বলতে কি বুঝলাম? প্রজ্ঞা বলতে বুঝলাম যে কগনিটিভ অর্থাৎ যার দ্বারা আমরা চিন্তন করি, যুক্তিকরণ করি, স্মরণ করি, প্রত্যক্ষণ করি এবং আমরা সমস্যার সমাধানের চেষ্টা করি, সমাধান করি। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ হলো মেনলি মস্তিষ্ক সম্বন্ধিত বিষয়। পেঁয়াজের থিওরি বলার আগে আরেকটি আমরা টেকনিক্যাল টার্ম দেখতে পাবো, সেটা হচ্ছে স্কিমা। স্কিমা কি? পেঁয়াজে স্কিমা বলতে প্রজ্ঞার সংগঠনকে অর্থাৎ কগনিটিভ স্ট্রাকচারকে বুঝিয়েছেন। এই স্কিমার দ্বারাই মানুষ পরিবেশের সঙ্গে অভিযোজন করে। মানুষ যে সমস্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় সেগুলি বুঝতে স্কিমা সাহায্য করে। যদি অভিজ্ঞতা নতুন হয় তখন স্কিমা সেই অভিজ্ঞতার অর্থ খোঁজার চেষ্টা করে। এইভাবে মানুষ স্কিমার দ্বারা পরিবেশের সঙ্গে অভিযোজন ঘটায়। অর্থাৎ স্কিমা হলো অ্যাকচুয়ালি মানুষকে অভিযোজন ঘটাতে সাহায্য করে। যে কোনো তথ্য প্রথমে আমাদের একটি সংরক্ষণ হয়, সেখান থেকে মানুষ আবার সেটাকে ব্যবহার করে নতুন যে তথ্য সেটাকে অ্যাডপ্ট করতে পারে এবং অভিযোজন করতে পারে। এখানে দেখো কিভাবে প্রজ্ঞার বিকাশ হয়, অর্থাৎ উপাদান কি কি রয়েছে প্রজ্ঞা বিকাশের। ম্যাচুরেশন বা পরিণমন, এক্সপিরিয়েন্স অনুভব এবং সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ সামাজিক মেলামেশা। এই প্রজ্ঞা বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট হয় কীভাবে, সেটা বলা হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশনের দ্বারা, যেটা আমাদের জেনেটিক এবং হেরিডিটির মধ্যেই থাকে, আমরা বংশগত ভাবে পেয়ে থাকি। এছাড়াও রয়েছে এক্সপিরিয়েন্স অর্থাৎ অনুভব, যা আমরা বিভিন্ন কাজকর্ম করার মাধ্যমেই আমাদের সেই ডেভেলপমেন্টটি হয়। এবং সোশ্যাল ইন্টারাকশান অর্থাৎ সামাজিক মেলামেশার মাধ্যমেও আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। আর একটা রয়েছে সেটা হচ্ছে ইকুইলিব্রেশন অর্থাৎ ভারসাম্য। কিভাবে হয় এটি একটু ভালোভাবে বুঝিয়ে বলছি। এটা দেখো, ভারসাম্য ফিরে আসার জন্য যে প্রক্রিয়ার সাহায্য নেয় তাই হচ্ছে অ্যাডাপটেশন। অর্থাৎ দেখো, ইকুইলিব্রেশন বা ভারসাম্য হচ্ছে, ধরো কোনো একটি শিশু প্রথমে একটি কুকুর দেখলো, ঠিক আছে, তখন সে জানলো যে এটা রাস্তার কুকুর দেখলো এবং জানলো যে এটা হচ্ছে একটি কুকুর। এরপর দেখার পরে সে তার কোনো বন্ধুর বাড়িতে গিয়ে কোনো অন্য প্রজাতির কুকুরকে দেখতে পেল। সেই কুকুরের সাথে সেই অন্য প্রজাতি কুকুরের মিল থাকলেও কিছু কিছু অমিল থাকে। তখন সেই শিশুটি বুঝতে পারে না যে এটা কুকুর না অন্য কোনো প্রাণী। তখন যদি তাকে কেউ বলে যে এটাও হচ্ছে কুকুর, সেটা হচ্ছে অন্য প্রজাতির, তখন সে বুঝতে পারে যে দুটোই কুকুর। এটাই হচ্ছে ভারসাম্য রক্ষা করলো। নতুন একটি উদ্দীপক যখন এলো তার মধ্যে, তখন সে বুঝতে পারছিল না। যখন তার বন্ধু বলল এটা অন্য প্রজাতির কুকুর, তখন তার মধ্যে একটি ভারসাম্য বজায় হলো এবং সে তখন তার নতুন যে তার স্কিমা ছিল যে তাহলে এটা হচ্ছে কুকুর। এভাবে ইকুইলিব্রেশনটা হয় এবং এর দ্বারা কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। ব্যাপারটা একটু ভালোভাবে বুঝি।
এখানে দেখো এই ইকুইলিব্রেশনটা দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন এবং সংগঠন বা অর্গানাইজেশন। প্রথমে এটা একটু দেখে নিই আগে। অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন কিভাবে আমাদের ইকুইলিব্রেশনে সাহায্য করে। একটি শিশু প্রথমে দেখলো যে একটি পাখি আকাশে উঠছে, দেখার পরে সে একটু পরে আবার দেখতে পেল যে কোনো একটি উড়োজাহাজ আকাশে উঠছে। তখন শিশুটি নিজে নিজেই তার স্কিমাতে পরিবর্তন করলো যে বা অর্গানাইজড করলো যে যাদের যাদের পাখা আছে তারাই আকাশে উঠতে পারে। এটা হচ্ছে অর্গানাইজেশন। তার ফলে তার কি হলো, তার যে পুরাতন যে স্কিমা ছিল সেখানে নতুনভাবে একটি স্কিমা তার সাথে জুড়ে গেল এবং সে তখন ভারসাম্য রক্ষা হলো এবং সে তখন তার কগনিটিভ ডেভেলপমেন্টে সেগুলি স্টোর হলো। আর একটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা হচ্ছে অভিযোজন। এই অভিযোজন দুইভাবে হয়ে থাকে, একটি হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন বা সহযোজন। অ্যাসিমিলেশন কীভাবে হয় দেখো, এখানে বলেছি কোনো শিশু রাস্তার কুকুর দেখেছে, তার ধারণা আছে স্কিমাতে। একদিন বন্ধুর বাড়িতে বিভিন্ন প্রজাতির কুকুর দেখলো এবং কুকুরের ধারণার স্কিমার বৃদ্ধি পেল। যেটা আমি আগেই উদাহরণ দিলাম যে কুকুরটি দেখার পরে নতুন যখন প্রজাতির কুকুর দেখলো তখন সে তখন বুঝতে পারলো না যে এটা কুকুর না আদৌ অন্য প্রাণী। তখন তার বন্ধু যখন বলল যে এটা হচ্ছে অন্য প্রজাতির কুকুর, তখন সেটা সে বুঝতে পারলো। তখন কী হলো, তার স্কিমার আর বৃদ্ধি পেল, ধারণাটা কুকুরের ধারণাটা। এটা হচ্ছে অ্যাসিমিলেশন। এবং অ্যাকোমোডেশনটা কীভাবে হয়, অ্যাকোমোডেশনটা হয় এখানে নতুন স্কিমা তৈরি এবং পুরাতন স্কিমার পরিবর্তন হয়। এর আগে কি দেখলাম, অ্যাসিমিলেশনে দেখলাম যে একটা স্কিমা রয়েছে তার সাথে অন্য একটি ধারণা বা উদ্দীপকের সাহায্যে তার স্কিমার কিন্তু পরিবর্তন হচ্ছে না, সেটাকে বৃদ্ধি পাচ্ছে। আর অ্যাকোমোডেশনে কী হবে, স্কিমাটা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে দেখো, একটি শিশু একদিন চিড়িয়াখানায় গিয়ে একটি নতুন প্রাণী দেখে জিজ্ঞাসা করলো এটা কি প্রাণী, অর্থাৎ নতুন উদ্দীপকের মুখোমুখি হলো। বুঝতে পারছে না, তখন তার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, তখন তার মধ্যে ডিসইকুইলিব্রেশন হচ্ছে, সে ভারসাম্যে ফিরতে চায়। এটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। সেই অ্যাডাপ্টেশনটা কীভাবে হবে, তখন তাকে বলা হলো যে এটা হচ্ছে বেবুন। সে বেবুনের ধারণা পেল, সেখানে তার স্কিমার পরিবর্তন হলো, সংযোজন হলো, অর্থাৎ সংযোজনের ফলে স্কিমার আকৃতিগতভাবে পরিবর্তন হয় এবং নতুন স্কিমা তৈরি হলো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন। তাহলে এখানে দেখো কি কি হলো, কোনো একটি স্কিমা কোনো একটি শিশুর মধ্যে ছিল, তারপরে নিউ সিচুয়েশন তার মধ্যে অ্যাড হলো, অ্যাড হওয়ার পরে সে বুঝতে পারলো না, অর্থাৎ সেই ডিসইকুইলিব্রেশনে ভেরিয়ামের মধ্যে চলে গেল। তারপরে কি হলো, অ্যাকোমোডেশন হলো। এভাবে তার স্কিমার আকৃতিগত পরিবর্তন হলো এবং সেটা কগনিটিভ ডেভেলপমেন্টে পরিণত হলো। অ্যাকোমোডেশন অর্থাৎ ইনফরমেশনকে অ্যাডজাস্ট করে, ম্যানিপুলেট করে, মডিফাই করে। অ্যাডাপ্টেশনে তাহলে আমরা কি দেখলাম, ইনফরমেশনকে মডিফাই করছে, পরিবর্তন করছে, ম্যানিপুলেট করছে। কিন্তু অর্গানাইজেশনে সেটা হয় না। অর্গানাইজেশনে কোনো ইনফরমেশনকে অর্গানাইজড করে এবং স্কিমাতে নতুনভাবে অ্যাড করে। তাহলে আমরা কীভাবে দেখলাম প্রজ্ঞার বিকাশ কীভাবে হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট, পরিণমন, অনুভব, ইন্টারাকশান বা সামাজিক মেলামেশা এবং ভারসাম্যের মাধ্যমে। এই চারটি মাধ্যমের মাধ্যমে প্রজ্ঞার ডেভেলপমেন্ট হয়। এখানে দেখো, পেঁয়াজের স্কিমা কীভাবে পরিবর্তন হয় তা ব্যাখ্যা দেওয়ার জন্য চারটি স্তরের কথা বলেছেন।
প্রথম হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2 বছর, প্রাক ধারণামূলক স্তর বা প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর এবং মূর্ত সক্রিয়তা স্তর অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ 11 বছর পর্যন্ত। সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2 বছর কীভাবে হয়? প্রতিবর্তক ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশন। কীভাবে? জন্ম মুহূর্তে শিশুর কিছু ইন্দ্রিয় সক্রিয় হয়ে ওঠে এবং কিছু সাধারণ দৈহিক ক্রিয়াকলাপ করে থাকে এবং শিশু প্রতিবর্তক ক্রিয়া তারা করতে পারে, যেমন আঁকড়ে ধরা, চোষা, যদি কোনো কারণে লঙ্কার গুঁড়ো মুখে দিয়ে দেয় তাহলে চুষতে শুরু করে দেয় এবং ঝাল লাগার পরে সেটা আর মুখে দেয় না। এভাবে স্কিমার পরিবর্তন হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন অর্থাৎ প্রতিবর্তক ক্রিয়ার মাধ্যমে। শিশু জন্ম যখন গ্রহণ করে তখন তারা এই সব কাজগুলি করতে পারে, যেগুলি বললাম আঁকড়ে ধরা, চোষা ইত্যাদির মাধ্যমে তাদের স্কিমার পরিবর্তন হয়। যদি সে লঙ্কা গুঁড়ো মুখে দেয় তাহলে পরবর্তীকালে সেই লঙ্কা গুঁড়ো আর মুখে দেয় না, বা সে যদি কোনো আগুনের উপর হাত দেয় তখন তাকে যদি সেটাতে পুড়ে যাওয়ার অর্থাৎ তার তাপ লাগে, পুড়ে যায়, তাহলে সেই আগুনে আর হাত দেয় না। এভাবে তার স্কিমার পরিবর্তন হয়। আর কি করে? পুনরাবৃত্তিমূলক ক্রিয়া অর্থাৎ সার্কুলার অ্যাকশন। একটি আচরণ একইভাবে বারবার করতে থাকে, যেমন আঙুল চুষতে থাকে, গুনগুন করতে থাকে বা ঝুনঝুনি বাজানোর মতো কাজ কিন্তু করে থাকে। আর বস্তুর স্থায়িত্ব সম্বন্ধ ধারণা বা অবজেক্ট পারমানেন্স। জন্মের পরে কোনো বস্তু স্থায়ী অস্তিত্ব আছে কি না শিশুরা বুঝতে পারে না। সেভাবে যা সামনে নেই তার অস্তিত্ব নেই। এই স্তরের শেষে বুঝতে পারে চোখের সামনে না থাকলেও তার অস্তিত্ব রয়েছে। কীরকম? চোখের সামনে নেই বললে একটি উদাহরণ দিচ্ছি, দেখো। যদি কোনো শিশু কোনো একটি বস্তু বা কোনো কিছুর জন্য যদি কান্না করে, তাহলে তার মা যদি বলে হুস চিলে নিয়ে পালিয়ে গেল, ঠিক আছে, তাহলে সেই শিশু মনে করে যে সত্যি সত্যিই চলে গেছে, অর্থাৎ তার সামনে আর জিনিসটি নেই। সে বুঝতে পারে না, সে ভাবে যে তার চোখের সামনে যে জিনিসটা নেই সেটার পৃথিবীতে অস্তিত্বই নেই। কিন্তু যখন পরবর্তী স্টেজে যায় তখন সেই সম্বন্ধে তার ধারণা হয় চোখের সামনে না থাকলেও সেই জিনিসের অস্তিত্ব রয়েছে। এছাড়াও কি কল্পনার ছলে খেলা করে, মেক বিলিভ প্লে। এই স্তরে শিশুরা সারাদিন কার্যকলাপ করে খেলার ছলে, যেটাকে অভিনয় করে, একে মেক বিলিভ প্লে বলা হয়েছে। এছাড়াও অর্থাৎ তাহলে এখানে সংবেদন সঞ্চালনমূলক স্তরে বা সেন্সরি মোটর স্টেজ কী কী দেখলাম? যে তার স্কিমার পরিবর্তন হয় রিফ্লেক্স অ্যাকশনের মাধ্যমে। কিভাবে? যে শিশু যদি মুখে লঙ্কা গুঁড়ো দেয় তাহলে যদি ঝাল লাগে তাহলে সে পরবর্তীকালে সেটা আর মুখে দেয় না, বা আগুনে হাত দেওয়ার পরে যদি তাকে ছ্যাঁকা লাগে তাহলে সে সেই আগুনে হাত দেয় না। এছাড়াও এই স্তরে শিশুরা কীভাবে কী করে? কোনো জিনিসকে আঁকড়ে ধরে চুষতে থাকে, বা তারা একটি জিনিস পুনরাবৃত্তি বারবার করে থাকে, যেমন আঙুল চোষা, ঝুনঝুনি বাজানো ইত্যাদি। আর বস্তুর স্থায়িত্ব সম্বন্ধে এদের ধারণা প্রথম স্তরে থাকে না, অর্থাৎ তার চোখের সামনে যা নেই তার অস্তিত্ব নেই এটা মনে করে এবং কল্পনার ছলে শিশুরা খেলা করে। 2 নম্বর স্টেজ হচ্ছে প্রাক ধারণামূলক স্তর বা প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর। এই স্তরে শিশুরা সাংকেতিক চিন্তন অর্থাৎ সিম্বলিক থট ব্যবহার করতে পারে। সংকেতের ব্যবহার ও ভাষা শেখা এবং ব্যবহার ক্ষমতার বৃদ্ধি পায়। বিলম্বিত অনুকরণ। এই স্তরে শিশুরা কোনো কিছু পর্যবেক্ষণ করে কিছু সময়ের পরে সেটি অনুকরণ করে। এছাড়াও এই স্তরে একটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিস্টিক ইমিটেশন। অর্থাৎ শিশুরা জীব ও জড়বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে না। তারা ভাবে পৃথিবীর সমস্ত কিছুই প্রাণ রয়েছে। এই ধরনের চিন্তাকে অ্যানিমিস্টিক থিঙ্কিং বলা হয়। যদি কোনো শিশু মাটিতে পড়ে যায় বা কোথাও যদি পড়ে যায় তাহলে সেই জায়গায় যদি তার চেয়ে বড় কোনো ব্যক্তি সেই মাটিকে যদি একটু মারে তাহলে মনে করে যে
যে মাটিটাও ব্যথা পেয়েছে, তখন সে শিশুটা কান্না বন্ধ করে দেয়। সে বুঝতে পারে না যে যে কোনটা জড় কোনটা জীব বস্তু, তারা সকল পদার্থ বা বস্তুকে মনে করে যে জীব। তাই একে বলা হয় সর্বপ্রাণবাদ বা অ্যানিমিস্টিক ইমিউনেশন। এটা কোন স্তরে হয়? এটা হচ্ছে প্রাক ধারণামূলক স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। সেটা হচ্ছে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, এটা কোশ্চেন খুবই আসে। তারপরে হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন, অর্থাৎ ইগোসেন্ট্রিক থিঙ্কিং। অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে না, তারা যেটা নিজেই দেখে সেটাই ঠিক মনে করে, সে অন্য কারো দৃষ্টিভঙ্গিতে কোনো কিছু বুঝতে পারে না। এছাড়াও একমুখী চিন্তন করতে পারে। এই বয়সের শিশুরা একই সঙ্গে দুটি দিক দিয়ে কোনো বিষয়কে ভাবতে পারে না বা চিন্তা করতে পারে না, তাই একে বলা হয় একমুখী চিন্তন। যেমন এখানে দুটো ছবি দেওয়া আছে, এ এবং বি দুটি একই পাত্র, একই পরিমাণ তার মধ্যে জল রয়েছে। এটাকে যদি ওভাবে রাখা হয় এবং এখানে আরেকটি পাত্র সি নামক পাত্রে যদি বি এর জলটা ঢালা হয় এবং সেটি যদি লম্বালম্বি না রেখে আড়াআড়িভাবে রাখা হয়, তাহলে শিশুকে যদি বলা হয় কোন পাত্রে জল বেশি রয়েছে, তো শিশুরা প্রথমে বলবে যে এ পাত্রে জল বেশি রয়েছে। অর্থাৎ তারা একভাবে চিন্তা করতে পারে, দুইভাবে চিন্তা করতে পারে না। এছাড়াও তর্ক শক্তির কমি, অর্থাৎ শিশুরা লজিক্যাল কোনো কথাবার্তা এখানে বলতে পারে না, তাদের চিন্তা শক্তি করতে পারে না। এছাড়াও কল্পনার দ্বারা খেলা, অর্থাৎ সোশিও ড্রামাস্টিক প্লে বা পুতুল খেলা করে। তাহলে এই স্তরে আমরা কি কি দেখলাম? সর্বপ্রাণবাদ অর্থাৎ অ্যানিমিস্টিক্স ইমিটেশন, অর্থাৎ শিশুরা কোনো সব কিছুকেই জীব মনে করে, জড়ের মধ্যে পার্থক্য করতে পারে না, তারা ইগোসেন্ট্রিক হয়, তারা একমুখী চিন্তন করে এবং তর্কশক্তি তাদের মধ্যে কমই দেখা যায়, এবং কল্পনা শক্তি দ্বারা অর্থাৎ পুতুল খেলা খেলে। এরপরে যে স্টেজটা রয়েছে সেটা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্টেজে শিশুরা কী করতে পারে? শ্রেণীকরণ ক্ষমতা বা ক্লাসিফিকেশন অ্যাবিলিটি করতে পারে, কালার, শেপ, সাইজ, চিহ্ন প্রভৃতিকে পৃথক করতে পারে, ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত বা কোনো যদি কালার দেওয়া হয় সেগুলোকেও তারা আলাদা করতে পারে। এই স্তরে কি হয়? আগের স্তরে দেখলাম যে তারা লজিক্যাল থিঙ্কিং করতে পারে না, এই স্তরে তারা লজিক্যাল অর্থাৎ তর্কশক্তির জ্ঞান হয়। পর্যায় ক্ষমতা, অর্থাৎ ওজন ও উচ্চতার ভিত্তিতে শিশুরা একাধিক বস্তুকে বড় থেকে ছোট, ভারী থেকে হালকা এবং উল্টোভাবেও সাজাতে পারে, যেটা দেখছিলাম আগের স্তরে পারছে না। অবরোহী চিন্তন, এখানে ইন্ডাকটিভ থিঙ্কিং, অর্থাৎ তারা দুইভাবে চিন্তা করতে পারে। এছাড়া মুক্ত চিন্তন করতে পারে। বিমূর্ত চিন্তন ক্ষমতা ভালোভাবে ঘটে না এখানে, মূর্ত চিন্তন পারে, বিমূর্ত চিন্তন তারা করতে পারে না এবং বহুমুখী চিন্তন করতে পারে। তাহলে এখানে কি কি দেখলাম আমরা? শিশুরা প্রথম হচ্ছে শ্রেণীকরণ করতে পারে, লজিক্যালভাবে ভাবতে পারে, তারপরে পর্যায় ক্ষমতা, সিরিয়েশন অ্যাবিলিটি বা পর্যায়ভাবে সাজাতে পারে, ইন্ডাকটিভ বা অবরোহী চিন্তন করতে পারে, মুক্ত চিন্তন করতে পারে এবং বহুমুখী চিন্তনও করতে পারে। এছাড়াও আরেকটি স্টেজ রয়েছে
সেটি হচ্ছে ফর্মাল অপারেশনাল। ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ বা নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। এখানে কি কি করতে পারে শিশুরা? 1 নম্বর হচ্ছে, প্রথমে আগের স্টেজে বললাম যে তারা মূর্ত চিন্তন করতে পারে, এখানে তারা বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট চিন্তন করতে পারছে। 2 নম্বর হচ্ছে অবরোহী চিন্তন বা ডিডাকটিভ চিন্তন করতে পারছে। তার হাইপোথিসিসের মাধ্যমে ডিডাকটিভ বা অবরোহী চিন্তন করতে পারে। এছাড়াও তারা সমস্যা সমাধান করতে পারে। তারা সমস্যা সমাধান করার জন্য তার অবরোহী বা চিন্তন বা ডিডাকটিভ থিঙ্কিংকে ইউজ করা হয়। কিভাবে? প্রথমে কোনো সমস্যাকে সংজ্ঞায়িত করতে পারে, সংজ্ঞায়িত করার পরে সম্ভাব্য সমাধানের অনুমান করতে পারছে। কিসের অনুমান? সম্ভাব্য সমাধান অনুমান করতে পারে। তারপরে কি করতে পারে? তারপর হচ্ছে সমাধানের পরীক্ষা বা টেস্টিং হাইপোথিসিস করতে পারে, পরীক্ষা করছে সমাধানের। সমাধানের পরীক্ষা এবং শেষে সিদ্ধান্ত গ্রহণ। এভাবে তারা হাইপোথিসিস ইউজ করে অবরোহী চিন্তনের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে। তাহলে এই স্টেজে, ফর্মাল অপারেশনাল স্টেজে কীভাবে শিশুরা কী করে? বিমূর্ত চিন্তন করতে পারে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অবরোহী চিন্তন এবং অবরোহী চিন্তনের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে। এই ছিল জেন পেঁয়াজের প্রজ্ঞা বা কগনিটিভ ডেভেলপমেন্ট। পরের ক্লাসে আমরা দেখব যৌন মানসের বিকাশ, ফ্রয়েডের যে তত্ত্ব রয়েছে সেই সম্বন্ধে।